আচ্ছা দেখো, সামনে আমাদের অলরেডি তোমরা প্রত্যেকে জানো যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিসের যে নোটিফিকেশন, যে টিচার রিক্রুটমেন্টের, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ আপাতত চলছে সমস্ত সাবজেক্টের, তোমরা অলরেডি সেটা সম্পর্কে জানো। এবার প্রায় 10 বছর পর, 2016 এক্সামের পরে প্রায় 10 বছর পরে আবার স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হচ্ছে। এবার ওখানে টিচার ছাড়াও গ্রুপ সি গ্রুপ ডির জন্য নিয়োগ যেটা হয়েছিল, এবার বাকি কোর্টের রায় বা বাকি জিনিস সেগুলো একদম অন্য জিনিস, সেগুলো সম্পর্কে একদম আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু যেটা এখন আমাদের ফোকাসের বিষয়বস্তু হচ্ছে যে এতদিন পর যেহেতু এক্সাম হচ্ছে, সেই কারণে এসএসসির ওপরে প্রত্যেকের কম বেশি ফোকাস রয়েছে। সেই জন্য যে যার সাবজেক্ট সেটা নিয়ে পড়াশুনো করছো। আমাদের এখান থেকে কিছু সাবজেক্টের হিস্ট্রির যেটা ক্লাস অলরেডি হয়ে থাকে, তো অনেকে অন্যান্য সাবজেক্টের টিচারের রিক্রুটমেন্টের জন্য পড়ছো। তার সাথে সাথে যাদের বিএ ডিএলএড আছে তারা তো ওটা করছোই, কিন্তু অনেকে আছে যাদের বিএ ডিএলএড কিছু নেই, প্লেন গ্রাজুয়েশন অথবা এইচএস পাস অনেকেই রয়েছে। তো তাদের জন্য যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের জন্য থেকে গ্রুপ সি গ্রুপ ডির যে রিক্রুটমেন্টটা সেটা আমাদের হবে। এবার সেটা আমরা করব, এবং তার সাথে সাথে আমরা এখানে আরেকটা রিক্রুটমেন্ট যেটা আমাদের এখনো বেরোয়নি, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। ঠিক আছে, প্রাইমারি যেটা আপার প্রাইমারি টেট মানে 5 থেকে 8 পর্যন্ত যে যেটা হয়ে থাকে, যে টিচার রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেটা আপার প্রাইমারির মধ্যে। প্রাইমারি 1 থেকে 4, কিছু কিছু জায়গায় 1 থেকে 5 পর্যন্ত হয়, কারণ এখন প্রাইমারি স্কুলগুলোতে 5টাও প্রাইমারির মধ্যে ইনক্লুডেড হয়েছে। তো সেই কারণে কিছু কিছু জায়গায় 1 to 5 রয়েছে, কিছু কিছু জায়গায় আবার 1 to 4 রয়েছে। তো ওভারঅল আমরা ধরতে পারি 5 to 8 হচ্ছে আপার প্রাইমারি। তার জন্য নোটিফিকেশন এখনো বেরোয়নি, কিন্তু যেহেতু কোর্ট থেকে রায় এসেছে যেটার যে নিয়োগটা 2026-এর জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে, সেই কারণে এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। এবার এটার সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। যারা এটা সম্পর্কে অবগত তারা এটা, মানে তাদের জন্য এটা ভালো যে একটু আগে থেকে প্রিপারেশনটা কেন নেওয়া দরকার। আবার অনেকে আছো যে ঠিক আছে স্যার এখন তো পড়বো না, অনেকে এখানে আছো যারা ডেমো ক্লাস করছো, কেউ কেউ আছো আবার অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তো যারা ভাবছো যে স্যার পরে করব, সেপ্টেম্বরে তো এক্সাম হবে তারপরে আমরা করব, তো তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা যদি সেপ্টেম্বরের পরে শুরু করো অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার কারণ এক্সাম কিন্তু তোমরা ধরো ডিসেম্বর বা নভেম্বরের মধ্যে এক্সাম কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তখন আর কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, যথেষ্ট বড় থাকবে। এবার অনেকের মনে হবে না স্যার তাহলে এত বড় সিলেবাস এসএসসি কমপ্লিট করবো কি করে। দেখো, পড়তে হবে এতদিন পর্যন্ত যেহেতু রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো এটার কিন্তু ফোকাস কিন্তু করতে হবে। তো একটু নিজেদেরকে অ্যাক্সিলারেট করতেই হবে, কিছু করার নেই। ওকে, তো আমরা আজকে প্রথমে আপার প্রাইমারির সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব, কি কি পড়তে হবে, কি কি রয়েছে, কিভাবে ক্লাস হবে, তারপর আমরা গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস কি আছে, কত নাম্বারের পরীক্ষা আছে, কিভাবে পড়বে, সব আমরা আলোচনা করব। ওকে, দেখো প্রথমে আমরা একটু আপার প্রাইমারি সম্পর্কে ডিসকাস করি। প্রথমেই আসছি যে শিক্ষাগত যোগ্যতা, যে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে বা কি থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এরকম নয় যে তুমি একজন স্টুডেন্ট, তোমার 18 বছর হয়ে গেছে বা 40-এর মধ্যে তোমার বয়স আছে, তুমি পরীক্ষায় বসতে যেতে পারবে, কখনোই নয়। তোমার যদি পরীক্ষায় বসতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, মিনিমাম যদি গ্র্যাজুয়েশন হয়, মাস্টার্স হলে কোনো সমস্যা নেই, মিনিমাম তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, এবং গ্র্যাজুয়েশনে তোমার মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। 50% নাম্বার সহ তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমার বিএড থাকতে হবে। যদি তুমি বিএড করো, অনেকে আছে ডিএলএড করেছো, অনেকে আছে বিএড করেছো, অনেকে আছে দুটোই করেছো। যারা দুটো করেছো দুটোর ক্রাইটেরিয়াতেই হবে, ফর্ম ফিল আপের সময় তোমরা বিএড অথবা ডিএলএড যে কোনো একটা দেখিয়েই অ্যাপ্লাই করতে পারবে। যদি বিএড থাকে তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে। এবার এটা ওভারঅল হবে না হচ্ছে তোমার শুধুমাত্র অনার্সের হবে, সেটা ডিপেন্ড করছে। যদি ফর্ম ফিল আপের সময় এটা বলা থাকে যে শুধুমাত্র ওভারঅল করবে, তাহলে ওভারঅল দেবে, নাহলে শুধু সাবজেক্ট যেটা গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট রয়েছে সেটাতে যদি 50% থাকে তাহলেই করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আছে যারা ডিএলএড করেছে, যেটা ডিএলএড মানে প্রাইমারির জন্য যেটা হয়ে থাকে ডিএলএড। তো ডিএলএড যদি কারো থাকে তাহলে তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন পাস করলেই হবে, মানে অনার্স না থাকলেও যে কোনো পাস কোর্সে হলেও হবে। পাস কোর্স মানে তুমি কলেজে ভর্তি হয়েছো সাপোজ ধরো ম্যাথমেটিক্স অনার্স নিয়ে, এটা একটু বলে দিই, পাস কোর্স মানে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে তুমি ভর্তি হয়েছো, কিন্তু পরীক্ষা ভালো হয়নি, বা এর জন্য তোমার হচ্ছে 38% নাম্বার হয়েছে,
40% তোমার হয়নি। অর্থাৎ সেই জায়গায় তোমার কিন্তু ম্যাথমেটিক্স আর অনার্স থাকবে না, ম্যাথমেটিক্স পাস হয়ে যাবে। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার এক্ষেত্রেও তুমি কিন্তু যদি ডিএলএড থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার যদি হয়তো ম্যাথমেটিক্সে অনার্স রয়েছে কিন্তু অনার্সে তোমার 50% নেই, তুমি বিএড করেছো, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা মাথার মধ্যে রাখতে হবে। যে কোনো সাবজেক্ট, ম্যাথ বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্টস, যে কোনো সাবজেক্ট, কোনো সমস্যা নেই। তুমি বিএড অথবা ডিএলএড থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এটা আমরা আপার প্রাইমারি সম্পর্কে বলছি। এরপর আসছে নিয়োগ পদ্ধতি। যে এক্সাম যে হবে সেই নিয়োগ পদ্ধতি কি হবে, সেখানে তোমার 150 নাম্বারের রিটেন এক্সাম হবে, যার জন্য 150 মিনিট সময় থাকবে। অবশ্যই ওএমআর বেসড হবে, মানে এটা কিন্তু অনলাইন বেসড হবে না, কমপ্লিটলি এক্সামটা অফলাইন বেসড হবে। অর্থাৎ ওএমআর, দেখো যারা কোনোদিন হয়তো এক্সাম দাওনি তাদের জন্য অফলাইন ওএমআর কিন্তু গোল করাটা একটু কষ্টকর ব্যাপার। ফলে প্রত্যেকেই বলবো যখন এক্সামের আগে, যে প্রত্যেকে বলবো ওএমআর শিট যেটা তোমরা যে কোনো জায়গায় প্রিন্ট আউট করে নিতে পারো, আমি পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রিন্ট আউট করে সেখানে গোল করা প্র্যাকটিস করবে টাইমের মধ্যে, কারণ এক্সাম দেওয়ার সময় গোল করার জন্য প্রচুর টাইম চলে যায়, এটা মাথার মধ্যে রাখতে হবে। তো এই 150 নাম্বারের এক্সাম হবে, 150 মিনিট যথেষ্ট টাইম থাকে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে। যদি রিটেনে পাস করো, অনলি যারা পাস করবে, যদি তুমি পাস না করো, এবার এখানে দেখো পাস বলতে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেগুলো অন্যান্য স্কুল সার্ভিস কমিশনে হয় 60% হলেই পাস ধরে নেওয়া হয়, আবার অনেক জায়গায় কাট অফের কথা বলা হয়। তোমরা এনটিপিসি বলো, বিভিন্ন জায়গাতে পাস মানে একটা কাট অফ আছে, আর অনেক জায়গায় টেটের ক্ষেত্রে 60% মানেই পাস। এটা ডিপেন্ড করছে নোটিফিকেশন যখন দেবে তার উপর ডিপেন্ড করছে, এই মুহূর্তে এগুলো বলা সম্ভব নয়। কেউ যদি বলে থাকে যে এটাই হবে, তাহলে জানবে সে অলরেডি জিনিসটা সম্পর্কে জানে না, এটা মাথার মধ্যে রাখবে। অর্থাৎ পরিষ্কার ভাবে, মানে যা জানবে ঠিকঠাক জানবে, এরকম নয় যে সোশ্যাল নেটওয়ার্কিং এ বিভিন্ন জায়গায় এটা দেখেছি এটা হয়েছে, এরকম না। সোশ্যাল নেটওয়ার্কিং এ জাস্ট খবর রাখবে, কিন্তু গুজব থেকে সবসময় কিন্তু নিজেদের দূরে রাখবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে? তো অনলি রিটেন হবে, রিটেনে যদি পাস করো তাহলেই কিন্তু তোমার ইন্টারভিউ এর জন্য তোমাকে কল করা হবে, ডাকা হবে। ঠিক আছে? সেটা হতে পারে কাট অফ বা হতে পারে 60%, সেটা ডিপেন্ড করছে নোটিফিকেশনের ওপরে। ওকে? এবার পরীক্ষায় কি কি থাকবে, এরকম এক্সাম তো দেবে, এক্সামে কি কি থাকবে। এবার এক্সামে টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে, 150 মিনিট অলরেডি জেনে নিয়েছো। এখানে সিলেবাসের মধ্যে প্রথমে থাকবে শিশু বিকাশ, মানে যেটাকে হচ্ছে চাইল্ড স্টাডিজ বলা হয়। চাইল্ড স্টাডিজ এর মধ্যে প্রচুর জিনিস আছে। যারা টেটের জন্য আমাদের অলরেডি ব্যাচ করেছো তারা জানো যে আমরা চাইল্ড স্টাডিজ এর কিভাবে স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, এবং তার মধ্যে কিভাবে এমসিকিউ প্র্যাকটিস, কেউ অনেকে স্টুডেন্ট আছো যারা অলরেডি আমাদের টেটের ক্লাস করেছো, টেটে ক্লাস করেছো, অনেকে পাস করেছো। এবার রিক্রুটমেন্ট যেই জায়গায় হয়নি সেটা আলাদা কথা, সেটা দেখো আমাদের হাতেও নেই, কারো হাতে নেই। তো চাইল্ড স্টাডিজ থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসবে, এবং এটা কিন্তু করতেই হবে। অর্থাৎ চাইল্ড স্টাডিজ যদি না করো, বা চাইল্ড স্টাডিজ যদি ভেবে থাকো যে চাইল্ড স্টাডিজ হচ্ছে আমি পারি না, এটা কিন্তু করতেই হবে। এর জন্য কিছু বুকস অবশ্যই লাগবে, স্টাডি মেটেরিয়াল আমরা সাফিসিয়েন্ট দেব, তারপরেও কিছু বুকস কিনতে হবে, সেটা আমরা বলে দেবো। অর্থাৎ যথেষ্ট টাইম দিয়ে কিন্তু পড়তে হবে। আর চাইল্ড স্টাডিজ এর ক্ষেত্রে কি কি সিলেবাস আসবে আমি একটু পরেই বলবো। তারপরে থাকবে বেঙ্গলি, যেটা চাইল্ড স্টাডিজ থেকে 30 নাম্বার থাকবে। বেঙ্গলি যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে 30 নাম্বার থাকবে। এবার এখানে যাদের নেপালি আছে, উর্দু আছে, সেটা যে কেউ দিতে পারে, কোনো সমস্যা নেই। সেটা অলরেডি ওখানে থাকবে, তোমরা যা সিলেক্ট করবে সেটাই হবে। সব সাবজেক্ট সব পেপারেরই কোশ্চেন থাকবে, সমস্যা নেই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এবার মেন জায়গা, আসল জায়গা, সেটা হচ্ছে তৃতীয় বা শেষ অংশটা। সেখানে কি, যাদের সায়েন্স আছে, মানে যাদের বিএসসি পড়েছো, বিএসসি মানে অনার্স হতে পারে, পাস হতে পারে, কোনো সমস্যা নেই। যাদের সায়েন্স রয়েছে, মানে ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে বায়োলজি, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, যে কোনো সায়েন্স স্ট্রিম যদি থাকে, তাহলে তাদেরকে ম্যাথ এবং সায়েন্স থেকে তাদের জন্য প্রশ্ন থাকবে 60টি, 60 মার্কসের প্রশ্ন তাদের জন্য থাকবে। আর যদি আর্টস হয়, মানে যারা বিএ পড়েছো, ব্যাচেলার অফ আর্টস, যে কোনো অনার্স হতে পারে বা পাস হতে পারে, কোনো সমস্যা নেই, সেখানেও তোমার 60 মার্কসের থাকবে। এই দুটো হবে অপশনাল, হয় সায়েন্স ম্যাথ দেবে অথবা আর্টস দেবে, যে কোনো একটা তুমি দেবে, কোনো সমস্যা নেই। যেটা তুমি ফর্ম ফিল আপের সময় চুজ করবে সেই অনুযায়ী তোমার প্রশ্ন আসবে। দুটোই একসাথে দেওয়া যাবে না, যে কোনো একটাই তোমাকে চুজ করতে হবে। বলবে স্যার দুটো দেওয়া যায় নাকি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। কিভাবে হয়, যখন অনেকে আছে দেখবে সায়েন্সে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন, কিন্তু মানে গ্র্যাজুয়েশন পড়েছে কিন্তু মাস্টার্স করার সময় কোনো না কোনো আর্টসের সাবজেক্টে করেছে, এটা করা যায়। তোমরা পরে যদি একটু হায়ার স্টাডি করো তখন দেখবে যে কোনো সাবজেক্টে কিন্তু তুমি মাস্টার্স করতে পারো যদি গ্র্যাজুয়েশন নাও থাকে।
অন্যভাবে করা যায় সেটাই আমি এই মুহূর্তে বোঝাচ্ছি না, বাট এটা করা যায়। কিন্তু তুমি যখন ফিল আপ করবে তোমাকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপর ভিত্তি করেই তোমাকে চুজ করতে হবে, সায়েন্স অথবা আর্টস। টোটাল 150 নম্বরের পরীক্ষা থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার সিলেবাসের মধ্যে এই চাইল্ড স্টাডিজ থেকে যে 30 নাম্বার থাকবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে থাকবে 15 নাম্বারের কোশ্চেন, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকবে, শিশুদের বিকাশ সম্পর্কে থাকবে। এবার শুধু বলতে "স্যার, বিকাশ তো এইটুকু একটা, এখান থেকে 15" না, বিকাশের মধ্যে প্রপার সমস্ত থিওরি আমি একটু পরেই দেখাচ্ছি, সিলেবাসের মধ্যে কি কি জিনিস রয়েছে সেগুলো। তারপর শিশুদের জন্য বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, মানে যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট হয় বা বিভিন্ন জায়গার অটিজম বলো বা বিভিন্ন ধরনের যে ডিসলেক্সিয়া রোগ হয়, সেই সম্পন্ন শিশুদের জন্য, বা অনেকে রয়েছে যারা পিছিয়ে রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ কি কি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে সেগুলো সম্পর্কে 5টা প্রশ্ন থাকবে। এবং মেন ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন নাম্বার 10, মানে যেটা 10 নাম্বারের থাকবে, সেটা কি, সেটা হচ্ছে শিক্ষণ, মানে তোমাদের যে লেখা, মানে তোমাদের যে পেডাগগি যেটাকে আমরা বলে থাকি, শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞান, পেডাগগি থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবার বলেছে পেডাগগিটা কি, অনেকে পেডাগগি সম্পর্কে জানো না। পেডাগগিটা আমরা এখানে পড়াবো, যে পড়ানোর সময় যেসব পেডাগজি, যারা টেট পড়েছো বা টেটের জন্য তারা এটা সম্পর্কে জানো, আর যারা এটা জানো না তাদের কিন্তু পেডাগগি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি একটা এমনি জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, বুঝতে পারবে কিরকম। বললো যে শিক্ষক এবং ছাত্রের, মানে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। 4টে অপশন দেবে, একটা বলবে বন্ধুর মতো, একটা বলবে পিতা পুত্রের মতো, একটা বলবে তোমার হচ্ছে অভিভাবকের মতো, আরেকটা বলবে যে সম্পূর্ণ হচ্ছে তোমার ধরো হচ্ছে যে কন্ট্রাকচুয়াল টাইপের ব্যাপার। এবার এখানে বলবে স্যার কোনটা হবে, বলে বইয়ে স্যার বলেছে তো এটা হবে, বইয়ে বলেছে তো এটা হবে। এবার এটা সম্পর্কে এই ধরনের কোশ্চেন কিভাবে করবে, অথবা বললো যে ক্লাসরুমে তুমি ক্লাস নিচ্ছ, হঠাৎ কোনো মানে টিচার, হঠাৎ কোনো স্টুডেন্ট তোমাকে কোনো খারাপ কথা বললো, শিক্ষক হিসাবে তোমার কি করণীয়। বলবে শিক্ষক ছাত্রটাকে ক্লাস থেকে বের করে দেবে, ছাত্রটাকে মারবে, তার গার্জেন কল করবে, অথবা ছাত্রটাকে কিছুই বলবে না। তো এর মধ্যে কোনটা করা উচিত। এবার এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যেটা মনে হবে ঠিক হবে সেটা উত্তর ভুল হয়ে যাবে। এই জন্য পেডাগগি প্র্যাকটিস করতে হবে, এবং এখানে কি কিসের ভিত্তিতে এই পেডাগজি গুলো হয়ে থাকে সেগুলো বুঝতে হবে। সেগুলো আমরা প্রপারলি চ্যাপ্টার ওয়াইজ পড়ে পড়াশোনা করে ডিসকাস করব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এবার দেখো একটু সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই যে শিশুর বিকাশ থেকে দেখো কতগুলো জিনিস আছে। প্রথমেই যে বিকাশের ধারণা, যেটাকে আমরা ডেভেলপমেন্ট সম্পর্কে পড়বো, যে একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট সে যখন বড় হয়, ঠিক আছে, সে যখন বড় হয় তখন তার যে বিকাশ হয়ে থাকে, সেই বিকাশটা কি, লম্বায় বেড়ে গেল বা মোটা হয়ে গেল সেটাই বিকাশ, না তার শিক্ষাগত বিকাশ সেটার কথা বলা হচ্ছে। এবং তার সাথে সাথে শিক্ষণের কি সম্পর্ক আমাদের জানতে হবে। মানে কোন একটা বাচ্চা ছেলে যে ক্লাস 10 মানে 5-এ পড়ে বা 2-তে পড়ে, তাকে নিশ্চয়ই তুমি বোঝাবে না যে কোয়ান্টাম ফিজিক্স কি, তাকে কি পড়াতে হবে, তাকে কি শেখাতে হবে, তাকে নিশ্চয়ই মানে আমাদের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ শেখাবে না। তাহলে তাকে কিভাবে শেখাতে হবে সেগুলো। শিশুর বিকাশের মূলনীতি, যে শিশুর যে বিকাশ হচ্ছে সেই বিকাশ কিসের ভিত্তিতে, মানে বিকাশ আমরা বুঝবো, যদি না হয় সেই সম্পর্কে কত বছর বয়সে কি ধরনের বিকাশ হয়ে থাকে। দেখো একটা জিনিস কি, চাইল্ড সাইকোলজি বা এগুলো যখন পড়বে তখন নিজেরা, কারো যদি বাচ্চা থাকে, ছোট ছেলে বা বাচ্চা থাকে, অবজার্ভ করবে পড়াশোনার সাথে প্রপার, এটা হচ্ছে বুঝতে পারবে যে জিনিসগুলো। এটা আমি নিজের পার্সোনাল লাইফেই, আমার ভাগ্নি ছিল, ভাগ্নি এখন বড় হয়ে গেছে, তো ভাগ্নি ছিল, সে যখন বড় হয় তখন এর মধ্যে আমি অলরেডি তার আগে এগুলো পড়েছি। এগুলো আমরা দেখেছি প্রপার, যেভাবে বলা হয়েছে বাচ্চা এই বয়সে কি রকম আচরণ করে, এই বয়সে বাচ্চা কেমন চায়, সেগুলো সব কিন্তু এর মধ্যে পাবে। এবার এইগুলো বইয়ের মধ্যে থাকে, কিন্তু আমরা বইগুলো তো অত ভালোভাবে পড়ি না, কিন্তু ক্লাসের মধ্যে আমরা এগুলো সম্পর্কে আলোচনা অবশ্যই করব যতটা সম্ভব। তার বাইরে বই থাকবে, নোটস থাকবে, একটু তোমাদের প্রত্যেককে পড়তে হবে। ওকে, তারপরে বংশগতি, বংশগতি এবং সেটা আমাদের যে পরিবেশের উপরে কি প্রভাব ফেলে। তারপরে সামাজিক জগৎ, মানে শিশু তার যে সামাজিক জগৎ, শিক্ষকের সাথে তার কি সম্পর্ক হবে, পিতা মাতার সাথে কেমন সম্পর্ক হবে, এবং তার যে বন্ধু বান্ধব সহপাঠীর সাথে কেমন সম্পর্ক হবে, যার মাধ্যমে সে সমাজীকরণ হবে, যেটাকে আমরা সোশ্যালাইজড বলি। আজকের দিনে বাচ্চারা দেখো সোশ্যালাইজড একদমই নয়। আজকের দিনে যদি 100টা বাচ্চা দেখি তার মধ্যে 90টা বাচ্চা সোশ্যালাইজড নয়। কেন? কারণ তার বাবা মা তাকে সবসময় এটাই ভাবে যে না, আমার বাচ্চা মনে হয় ওর সাথে মিশলে খারাপ হয়ে যাবে, এই ভেবে বাচ্চাকে কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে দেয় না। নিজের বাড়ির মধ্যে একটা জায়গায় রাখে, না সে শুধু বাবা মার এটাই পাক, অন্য কারো দরকার নেই। এদের সমস্যা কি হচ্ছে,
বাচ্চা প্রচুর বেশি মানে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, শুধু নিজেরটা ছাড়া কাউকে বুঝছে না, সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা সম্পর্কে কিছুই বুঝছে না, টিচারের প্রতি তার রেসপেক্ট আসছে না, বাবা মার প্রতি আসছে না, বা আমার বাবা মাকে শুধু উপরে ওঠার একটা সিঁড়ি হিসেবেই ভাবছে। তো খুবই আজকের দিনে এগুলো হয়ে থাকে, বা বন্ধু বান্ধবদের সাথে কম্পিটিশন, প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ফার্স্ট হয়ে গেছে সেই জন্য বন্ধুকে ঠেলে দিয়ে মেরে দিয়েছে। তো এই ধরনের ঘটনা আমরা প্রত্যেকদিনই কম বেশি দেখতে পাচ্ছি। তারপরে আরো অনেক ধরনের খবরাখবর বড়দের মধ্যেও দেখতে পাচ্ছ যে বিয়ের পরে হানিমুনে গিয়ে তোমার হচ্ছে মেরে দিচ্ছে, এরকম প্রচুর ঘটনা। তো এগুলোর মানে কেন হয়? কারণ সামাজিকরণ বাচ্চাদের মধ্যে হয়নি, সেই কারণের জন্য হয়। তো সে কিভাবে একটা বাচ্চাকে সামাজিকরণ করা হয় তার পদ্ধতি। এরপর গুরুত্বপূর্ণ কিছু থিওরি আছে, পিয়াজেট, কোহেলবার, ভাইগটস্কি, তার তার সাথে সাথে আমরা স্কিনার, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে ফ্রয়েড। ফ্রয়েড আমরা অবশ্যই পড়াবো। ফ্রয়েড সম্পর্কে এখানে এইভাবে বলা নেই, কিন্তু ফ্রয়েড আমাদের প্রচুর পড়তে হবে, যেখানে মনোবিজ্ঞান নিয়ে ফ্রয়েড বলেছেন। মানে পড়তে গেলে একটু একটু বুঝতে পারবে, আমরা যখন পড়াবো তখন দেখতে পাবে যে একজন মানুষ, তুমি দেখো অনেকে দেখবে শুয়ে একটা স্বপ্ন দেখো যে আমি স্বপ্ন দেখছি আমি ছাদ থেকে পড়ে গেছি, আবার অনেকে স্বপ্ন দেখে আমি ভূতের স্বপ্ন দেখি, আবার অনেকে বলে না আমি এই স্বপ্ন দেখি যে মনে হচ্ছে কেউ আমাকে মেরে দিচ্ছে। এবার বলবে এরকম স্বপ্ন, বলবে এটা তো স্বপ্ন, তো স্বপ্নই হয়ে থাকে। প্রত্যেকটা স্বপ্নের পেছনে অ্যানালাইসিস, কেন এই স্বপ্নটা মানুষ দেখে, বা এই স্বপ্নের জন্য কি তার সাইকোলজি তৈরি হয়েছে, সেই কারণে এই স্বপ্ন দেখছে, প্রপার বিশ্লেষণ ফ্রয়েড করেছেন, যেখানে মনের বিভিন্ন স্তর নিয়ে আমার যে তিনটের চেতন মন, অচেতন মন, অবচেতন মন, এগুলো সম্পর্কে প্রপার তিনি আলোচনা করেছেন। যে আমরা ভাবি যে কাউকে ঠকিয়ে দেব, আমি তো কেউ তো জানলো না, কিন্তু সেটা আমাদের অচেতন মনে বা অবচেতন মনে কিভাবে লুকিয়ে থাকে, সেটা কিভাবে আমাদের সামনে আসে, যেটাকে আমরা বিবেক হিসাবে বলি, সেটা সম্পর্কে ফ্রয়েড বলেছেন। ভীষণ ভালো লাগবে, যারা এগুলো পড়েছো জানো তাদের জন্য আরেকবার রিভাইজ হবে, আর যারা একদম জানো না তাদের জন্য জিনিসটা খুবই ইন্টারেস্টিং হবে। শিশু কেন্দ্রিক যে ধারণা, চাইল্ড সেন্ট্রিক পড়াশোনা করতে হবে, যে এরকম নয় একজন টিচারের ডিউটি কি, বলবে স্যার টিচারের ডিউটি হচ্ছে পড়ানো, একটা স্টুডেন্টকে যাতে ভালোভাবে পড়ানো হয়, ভুল কথা। কোনো টিচারের কখনোই কোনো ডিউটি হয় না যে স্টুডেন্টকে ভালোভাবে পড়ানো, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি পড়ে থাকো বুঝতে পারবে টিচারের ডিউটি কখনোই পড়ানো নয়, টিচারের প্রাইমারি এবং ফার্স্ট ডিউটি হচ্ছে স্টুডেন্টকে গাইড করা, যে তুমি কিভাবে পড়বে, যেটা আমাদের থ্রি ইডিয়টস মুভিতেও দেখিয়েছে। চাইল্ড সেন্ট্রিক পড়াশোনা, কারণ আজকের দিনে যে ইনফরমেশন তুমি একটা বাচ্চাকে দেবে সেই ইনফরমেশন গুগলেও আছে, সেই ইনফরমেশন বইতেও রয়েছে, তাহলে বাচ্চা তো বই থেকেই পড়ে নেবে, তাহলে টিচারের কি দরকার? মানুষ যে এত টাকা দিয়ে প্রাইভেট টিউশন রাখে বা যে কোনো টিউশন রাখে, সেটা দরকার কি? দরকার হচ্ছে স্টুডেন্টকে, মানে যে স্টুডেন্ট রয়েছে বা শিশু রয়েছে তাকে পড়াশোনা কেন্দ্রিক করা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক, যার মধ্যে শিশুর যে উন্নতি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, পড়ানোটা নয়। আজকের দিনে যাও স্পেশালাইজ ব্যাপার, মানে একটা ব্যবসায়িক ব্যাপার হয়ে গেছে, সেটা নয়, বাট চাইল্ড সেন্ট্রিক পড়াশুনো আমাদের জানতে হবে। দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, পরিষ্কার একটা কথা, খুবই প্র্যাকটিক্যাল কথা, বলবে স্যার এগুলো তো আজকের দিনে হয়েই থাকে, এটা কি আর সম্ভব আমাদের পক্ষে? একদম ঠিক, সেটাই করো। যে তোমরা ভাবো না বা শিশু কেন্দ্রিক ভাবতে হবে না, আমি পরিষ্কার বলছি, নিজের বাচ্চাকে শিশু কেন্দ্রিক পড়াও। নিজের বাচ্চার প্রতি নিজেদের তো দায়বদ্ধতা আছে, এরকম নয় যে বাচ্চার প্রতি যে আমি অন্যের বাচ্চাকে কেন মানুষ করতে যাবো, আমি টিচার হব, আমি শুধু নিজের পয়সাটা বুঝে নেবো। তাই করো, নিজের বাচ্চাটাকে মানুষ করো, তাহলেই হবে। তাহলেই হবে, কারণ দেখো প্রত্যেকে যদি নিজের বাচ্চাকে শিশু কেন্দ্রিক মানসিকতা দেয়, তাহলে প্রত্যেকের সমস্ত বাচ্চা অটোমেটিকই হয়ে যাবে, তার জন্য আলাদা টিচারের দরকার হবে। কি হলো, বোঝা গেল? নিজেরাই বুঝতে পারবে যে জিনিসটা আমি কি বলতে চাইছি। প্রগতি সম্পন্ন ধারণা, বুদ্ধি সম্পর্কে আলোচনা, আমরা যে বুদ্ধি ইন্টেলেকচুয়াল, বুদ্ধি মানে কোন জিনিসটা, বুদ্ধি মানে কখনো নলেজ নয়। একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে যে পানিপথের যুদ্ধ কবে হয়েছে, বলে 1526, বাহ খুব ভালো, খুব ভালো বুদ্ধি আছে, তাকে 50টা তুমি 10টা প্রশ্ন জিজ্ঞেস করলে সে 10টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিল, সেটা কি তার বুদ্ধির মানে হলো? না, বুদ্ধি না, সে তার জ্ঞান দিল, নলেজ দিল, তার কাছে যে নলেজ গুলো ছিল, যেগুলো সে মুখস্থ করেছে সেগুলো দিয়ে দিল, এটা কখনোই বুদ্ধি না। বুদ্ধি হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি, এই একটা সিচুয়েশন হলো, হঠাৎ করে এই সিচুয়েশন যেটা সে জানে না, সেই সিচুয়েশনে সে কি করবে, তার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালিটি। হঠাৎ করে দেখলো কোথায় একটা যাচ্ছে, হয়তো ট্রেনে যাচ্ছে, ট্রেন খারাপ হয়ে গেল, ওই জায়গায় পৌঁছতে হবে, কি বুদ্ধিটা দেখালে, কি কি করলে সেই জায়গায় পৌঁছতে পারবে, সেটা তার বুদ্ধি ইন্টেলেকচুয়াল, এটা আমাদের বুঝতে হবে। তার বিভিন্ন সমালোচনা রয়েছে, বহুমাত্রিক বুদ্ধি রয়েছে, আমরা আলোচনা করব।
ভাষা এবং চিন্তা। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়বো। এখানে আমরা পড়বো কি, যে ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের দেখবে যে প্রাইমারি স্কুলে কখনোই সমস্ত কিছু ইংরেজিতে টিচার পড়ানো শুরু করে না। বলবে না স্যার এটা তো ভুল কথা, ইংলিশ মিডিয়াম স্কুলে তো স্যার ইংলিশেই করে। দেখো, ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশেই করতে হবে, কারণ কিছু করার নেই, কারণ যদি না করে তাহলে সেখানে স্টুডেন্ট ভর্তি হবে না। কিন্তু যদি অ্যাকচুয়াল প্রাইমারি স্কুলে যাও, সেখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে সবসময় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়? মাতৃভাষা। যদি হয় বেঙ্গলি, সবসময় ব্যবহার করতে হয়। এবার বলবে স্যার ইংলিশের তো দরকার আছে, অবশ্যই দরকার আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো সময় সে শিখতে পারবে। আজকের দিনে বাচ্চা কি হচ্ছে, ইংরেজি জানে কিন্তু বাংলাটা ঠিক আসে না। বাংলাটা ঠিক আসে না, আর বাংলাটা ঠিক আসার তো কোনো চান্সও নেই, কারণ ফিউচারে আর হবে না ইংলিশ করতে গিয়ে। তো যাই হোক, এটা সম্পর্কে বুঝতে হবে। এবার অনেকে আবার বলবে স্যার ইংলিশ যদি না জানে আজকের দিনে তো স্যার পিছিয়ে যাবে। ভুল কথা, ইংলিশ যদি না জানে পিছিয়ে যাবে। ইংলিশ শুধুমাত্র ভারতেই ফোকাস করায়। তুমি জার্মানিতে যাও, রাশিয়াতে যাও, পৃথিবীর বড় বড় দেশে যাও, চীনে যাও, সেই জায়গাতে সেই দেশের মাতৃভাষাতেই পড়াশোনা হয়। রাশিয়াতে মেডিকেল ইংরেজিতে পড়ানো হয় না, রাশিয়ানেতে পড়ানো হয়। জার্মানিতে মেডিকেল জার্মানিতেই পড়ানো হয়। চীনে ল্যাঙ্গুয়েজ চীনের ভাষাতেই পড়ানো হয়। অর্থাৎ এটা কখনোই নয় যে শুধুমাত্র ইংলিশে বাইরের দেশে পড়ানো হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। অর্থাৎ সেই জন্য ইন্ডিয়াতেও ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়াম, সেটা যে কোনো বয়সে তুমি শিখতে পারবে। দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে মাতৃভাষাটা জানতে হবে, তাহলে তুমি জিনিসগুলো বুঝতে পারবে। তার মানে পার্ট মানে তার যে কি গুরুত্ব, সেটা হয়তো তোমরা আজকের জেনারেশনে বুঝতে পারছো। আমাদের জেনারেশনে যারা পড়ছো, আশা করি প্রত্যেকেই প্রাইমারি স্কুল যেটা পড়েছো সেইভাবেই বেঙ্গলি মিডিয়াম স্কুলেই পড়েছো। ইংরেজি কনভেন্ট স্কুলে খুব কেউ একটা পড়েছো বলে আমার খুব একটা মনে হচ্ছে না, কারণ প্রত্যেকেই যেই বয়সে আছে সেই সময় এতটা বেশি মানে ছিল না, প্রচুর স্কুল এভাবে ছিল না, কিন্তু আজকের দিনে হয়ে গেছে। তো আজকের দিনে বুঝতে পারছো একটা জিনিসের উপরে তোমাদের যে কনসেপ্ট, আজকের বাচ্চাদের কি সেই কনসেপ্ট তৈরি হচ্ছে? বা যে আজকে 10 বা 12 দিচ্ছে, কখনোই তৈরি হয় না। ঠিক আছে, কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার পরে সেই জিনিসের কনসেপ্ট তৈরি হওয়া এত সহজ ব্যাপার নয়, ল্যাঙ্গুয়েজটা শিখতেই হয়ে যায়। দেখ, সেখানে আমাদের সমাজ গঠনের লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, মানে এই যে মানে মেল এবং ফিমেলের মধ্যে যে ডাইভার্সিফাই, এটা সমাজের শিক্ষা পদ্ধতিতে কি মানে কি সমস্যার সৃষ্টি করে, বা কতটা থাকা উচিত কতটা উচিত নয়, সেগুলো সম্পর্কে আলোচনা হবে। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, শিক্ষণের জন্য মূল্যায়ন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করব যে আজকের দিনে যে মূল্যায়নগুলো হয়ে থাকে, যে আমরা দেখেছি কিরকম মূল্যায়ন হয়, যে ইউনিট টেস্ট হয়। আগে আমরা দিতাম দেখবে হাফ ইয়ারলি অ্যানুয়াল, এইভাবে আমরা দিতাম, এখন কি ইউনিট টেস্ট হয়। এবার এটা কম্প্রিহেন্সিভ ভালো না কোহেসিভ ভালো, আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। যে কি ধরনের হয়ে থাকে স্কুল নির্ভর মূল্যায়ন, এখন দেখবে স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের স্পোর্টস ইনক্লুড করা হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট অ্যাক্টিভিটি করা হয়। তাহলে এগুলোর কি গুরুত্ব রয়েছে, বা মূল্যায়ন বা এক্সামের কি গুরুত্ব রয়েছে, এক্সামটা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর বিভিন্ন মূল্যায়নের জন্য যে পরীক্ষা হয় সেগুলো কেমন হওয়া উচিত, সেগুলো অর্থাৎ এতগুলো টপিক আলোচনা করতে ভীষণ অনেক দিন সময় লাগবে, ভালোভাবে জানতে হবে। সেই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি কোর্সটা শুরু করাটা দরকার রয়েছে। তাহলে আশা করি যদি এই সময় আমরা শুরু করতে পারি, ডিসেম্বর বা জানুয়ারির এক্সামের আগে আমরা পুরো জিনিসটা শেষ করতে পারবো। কিন্তু আমরা যদি অক্টোবরে গিয়ে এটাকে শুরু করি, তাহলে কিন্তু 2 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট কখনো সম্ভব হবে না। ওকে, এরপরে আমাদের এই যে ব্যাপক শিক্ষা, বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের, যেসব শিশু পিছিয়ে পড়েছে বা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, বিভিন্ন প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, এবং প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের, যেমন আমাদের যে ব্রেল পদ্ধতি, এইসব পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের যে শেখানো হয় তাকে কিভাবে করা হয়, সেগুলো সম্পর্কে প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থাকবে এখানে। তারপরে আমাদের এই যে বলেছিলাম পেডাগজি, এখানে পুরো আলোচনা করা হবে শিশু কিভাবে চিন্তা করে, শিশু কিভাবে একটা জিনিস শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, এই সম্পর্কে আলোচনা। দেখো, এখানে তোমাদের একটা কথা বলি, এই কথাটা শুনলে তোমরা নিজেরা রিলেট করতে পারবে যে হ্যাঁ স্যার এই কথাটা গুরুত্ব রয়েছে। তুমি তোমার ছেলেকে বলছো বাবু সবসময় ভালো কথা বলবি, ঠিক আছে, কে করবি, সবার কথা শুনবি, সবার কথা শুনে চলবি, তাহলে সবাই ভালো বলবে, হ্যান ত্যান, মিথ্যে কথা একদম বলবি না, তাহলে সবাই এ করবে। তুমি এটা বাচ্চাকে বলেছো, বাচ্চা বলছে ঠিক আছে ঠিক আছে শুনেছি। এবার তুমি কি করেছো, ফোনে একটা মিথ্যে কথা বলে দিলে, ঠিক আছে, বা বন্ধুর সাথে বা কারোর সাথে কথা বললে সেখানে একটা গালি তুমি ব্যবহার করবে, বাচ্চাটা দেখবে সে গালিটাই তোমাকে ঘুরে শোনাবে। বলে কেন, আমি তো বাচ্চাটাকে গালি শেখাই। বাচ্চারা সবসময় প্যাসিভ জিনিস শেখে,
যেটা তুমি তাকে বলবে সেটা সে শিখবে না, কিন্তু যেটা তুমি তার সামনে করবে সে কিন্তু সেটা শিখবে। শিশুরা দেখে শেখে। এই জন্য এটা বলা হয়, মানে প্যারেন্টসদেরকে সবসময় এই কাজগুলো বলা হয়ে থাকে। সেগুলো কিভাবে করা উচিত সেগুলো সম্পর্কে বলা হবে। শিক্ষাদান এবং শিক্ষণের মৌলিক পদ্ধতি, কিভাবে শিক্ষাদান করা হয়, মৌলিক পদ্ধতি, এবং শিক্ষণের সামাজিক প্রসঙ্গ সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু প্রেষণা শিক্ষণ, এগুলো সম্পর্কে আমরা প্রপার আলোচনা করব। ওকে, চাইল্ড সাইকোলজি আমরা আলোচনা করব। এরপর আমাদের যে বেঙ্গলিতে 30টা প্রশ্ন থাকবে। এটা একদম সহজ ব্যাপার। বোধ পরীক্ষণ থাকবে 15টা প্রশ্ন, যার মধ্যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন আনসিন থাকবে, যার মধ্যে থেকে তোমার গ্রামার থাকবে, সন্ধি বিচ্ছেদ, সমাস, এক্সেট্রা এক্সেট্রা সব থাকবে, বিপরীত শব্দ, পুরুষ, হ্যান ত্যান যা থাকবে, 15টা প্রশ্ন থাকবে। আর বাংলা থেকে আবার 15টা পেডাগগি থাকবে। অর্থাৎ বোঝা গেছে পেডাগগি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বোধ পরীক্ষণের মধ্যে দুটো পরিচ্ছেদ, একটা গদ্য থেকে থাকবে, তার মধ্যে গদ্যটা সাহিত্য হতে পারে, বিজ্ঞান হতে পারে, বর্ণনাত্মক হতে পারে, অথবা নাটক হতে পারে, আর কবিতা হতে পারে, যেখান থেকে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন থাকবে। আর তারপরে পেডাগগির আমাদের মানে কোশ্চেন রয়েছে। শিক্ষণ বিজ্ঞানে ভাষার বিকাশ, এখানে আমরা ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করব। কিভাবে শোনা হবে এবং কিভাবে তুমি বলবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কিভাবে শিশুকে ভাষার ব্যবহার শেখানো হবে পড়বো আমরা এগুলো সম্পর্কে। ভাষার দক্ষতা, এগুলো সম্পর্কে পড়বো। তারপর আমাদের অবশ্যই সংশোধনী শিক্ষণ, যেটাকে আমরা রেমিডিয়াল টিচিং বলে থাকি। যে দেখবে ক্লাসের পরে যে টিচাররা মানে অনেক সময় ক্লাস নিয়ে থাকে রেমিডিয়াল টিচিং, সেটার কতটা গুরুত্ব রয়েছে। যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য শিক্ষা, রেমিডিয়াল টিচিং খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে। তারপরে আমাদের শিক্ষা সহায়ক উপাদান, যেটাকে আমরা একটা টিএলএম বলে থাকি, টিচিং লার্নিং মেটেরিয়াল। টিএলএম মানে বুকস থাকে, বিভিন্ন মাল্টিমিডিয়া মানে স্ক্রিন থাকে, টিভি থাকে, তারপরে বিভিন্ন ধরনের যে হেডফোন থাকে, মাইক থাকে, তারপরে বিভিন্ন প্রজেক্টাইল থাকে, যার মাধ্যমে মানে যেটা আমাদের শিক্ষাকে সহায়তা করবে। মোবাইল কখনো টিএলএম এর মধ্যে পড়ে না, ঠিক আছে, একটু বলে দিই, অনেকে ভাবে মোবাইল টিএলএম কখনো হয় না, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমরা সম্পর্কে পড়বো। পরীক্ষার মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শোনা, পড়া, লেখা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো ধীরে ধীরে, যে এগুলো কিভাবে আমাদের পড়তে হবে। তারপর আমাদের ইংলিশের ক্ষেত্রে সেম ব্যাপার, একটা কম্প্রিহেনশন থাকবে 15 নম্বরে। তার মধ্যে সেম ব্যাপার, কম্প্রিহেনশন আমাদের করতে হবে, তার মধ্যে গ্রামার, ভোকাবুলারি কোশ্চেন থাকবে। আর ইংলিশের ক্ষেত্রেও এরকম আমাদের মানে পেডাগগি থেকে কোশ্চেন থাকবে, তো টিএলএম থাকবে, রেমিডিয়াল টিচিং। কম বেশি ইংলিশ আর বেঙ্গলির যে পেডাগগি কম বেশি কিছুটা একই রকমেরই হয়, খুব একটা আলাদা হয় না, শুধু এটা ইংলিশে থাকবে, এটা বেঙ্গলিতে থাকবে, মানে কোশ্চেন কিন্তু ইংলিশেই, পেডাগগি কোশ্চেন ইংলিশেই থাকবে, এরকমটা ইংলিশ পেডাগগি কোশ্চেন বাংলায় থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমাদের ম্যাথমেটিক্স। এবার যাদের সায়েন্স হবে সায়েন্স, যাদের আর্টস হবে তাদের আর্টস, সেগুলো সম্পর্কে এবার আমাদের আলোচনা করতে হবে। এবার যাদের সায়েন্স থাকবে তাদের ম্যাথমেটিক্স থাকবে, ম্যাথমেটিক্স থেকে 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর বিজ্ঞান থেকে 30টা প্রশ্ন থাকবে। 60টা যে প্রশ্ন থাকবে 60-এর মধ্যে 30 থাকবে ম্যাথ, আর 30 থাকবে মানে আমাদের সায়েন্স। এবার ম্যাথের মধ্যে একটা কথা বলে দিই, ম্যাথে বিষয়বস্তু থেকে 20টা থাকবে, মানে ম্যাথ যেগুলো করতে হবে 20টা থাকবে, 10টা থাকবে ম্যাথের পেডাগগি। দেখো ম্যাথের পেডাগগি সম্পূর্ণ আলাদা ধরনের পেডাগগি, ঠিক আছে, এর জন্য আলাদা বুকস থাকবে, আলাদা নোটস থাকবে, এটা কিন্তু অন্যান্য পেডাগগির সাথে সম্পূর্ণ আলাদা। করলেই বুঝতে পারবে, পড়ালেই বুঝতে পারবে এটা কি জিনিস রয়েছে। এবার এর মধ্যে যে সাবজেক্টের কোশ্চেন বলা আছে, রিয়েল নাম্বার, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন মানে পরিমিতি, আর ডেটা হ্যান্ডলিং। এখানে কিন্তু সেই কঠিন লেভেলের কোনো অঙ্ক থাকবে না, যে অঙ্কগুলো থাকবে ভীষণ সহজ কোশ্চেন থাকবে, একদম মানে যাকে বলা হয় পাতি, সে পাতি কোশ্চেনে থাকবে, এখানে কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন থাকবে না। ডেটা হ্যান্ডলিং কোন মানে ওই স্ট্যাটিস্টিক্স এর কিছু প্রশ্ন থাকবে, ডিআই মানে ডেটা ইন্টারপ্রিটেশন এরকম কিছু থাকবে, আর বাস্তব সংখ্যার মধ্যে এই বিভাজ্যতা, ভগ্নাংশ, এইসব জিনিস থাকবে। অর্থাৎ ম্যাথের বিষয়বস্তু খুবই সহজ, খুব বেশি কঠিন করতে হবে না, কিন্তু এর পেডাগগিটা ভীষণ ভাইটাল হতে চলেছে। অর্থাৎ সেটা যারা অলরেডি পড়েছো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য এটা সম্পূর্ণ নতুন ব্যাপারটা হবে। আর বিজ্ঞান থেকে দেখো সিলেবাস অনেক কিছু এটা সেটা দেওয়া আছে, খাদ্য, বাসস্থান, কাজ, চৌম্বকত্ব, ধাতু, তড়িৎ, ঘটনা, বৈজ্ঞানিক সমস্যা, মূল্যায়ন, হ্যান ত্যান এরকম থাকে। বিষয়বস্তু থেকে 20টা প্রশ্ন, আর পেডাগগি থেকে 10টা প্রশ্ন থাকবে। এবার এখানে বিষয়বস্তুর মধ্যে বলবে স্যার এইগুলো থেকে কি থাকবে, এরকম নয়। বিষয়বস্তু থেকে প্রশ্ন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে।
যে আগের এখানে কেমন প্রশ্ন এসেছিল, আগের আমি এখানেও দেখাবো যে আগের যে আপার প্রাইমারিতে কি কোশ্চেন এসেছিল সেগুলো সম্পর্কে আমি দেখাবো। তো সেগুলো থেকে কিছুটা আমরা আইডিয়া পাবো, আর কিছু জিনিস আমরা নিজেরা বুঝতে পারবো যে কিরকম ধরনের প্রশ্ন করতে হবে। সেটা আমি বোঝাবো যে কি ধরনের কোশ্চেন এই এখানে কিন্তু সেই বড় ধরনের কোনো বিক্রিয়া দিয়ে বা বিশাল কোনো জিনিস প্রশ্ন আসবে না সায়েন্সের। সেটা কিন্তু এখানে ভাইটাল হবে কি পেডাগজি থেকে বিজ্ঞানেরও প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। এবার সমাজবিদ্যা, এটাই হচ্ছে মহা সমস্যার জায়গা, যেখানে বিষয়বস্তু থেকে 40 নাম্বার থাকবে, তারপর পেডাগজি থেকে 20 নাম্বার থাকবে। ঠিক আছে, এবার বিষয়বস্তু 40-এর মধ্যে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, আর সামাজিক জীবন থাকবে, মানে যার মধ্যে সবকিছু থাকবে। এবার ইতিহাসের মধ্যে দেখো একটা সিলেবাসের মতো এমনি দিয়েছে, তার মধ্যে স্বাধীনতার পরে ভারত, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, 1857 সালের মহাবিদ্রোহ, কোম্পানির যে শাসন সেটা আমরা, আঞ্চলিক যে শাসন মানে বাংলা, মুর্শিদাবাদ এইসব জায়গায় কি, দিল্লি সালতানাত। ঠিক আছে, তারপরে মুঘল এখানে বলা নেই, বাট মুঘল তো অবশ্যই থাকবে। তারপর বিভিন্ন রাজনৈতিক উন্নয়ন, প্রথম যে সাম্রাজ্য, এইসব জিনিস, বা প্রথম কৃষিকাজ, পশুপালন, এইসব জিনিস, নারীদের যে সংস্কার, এগুলো সম্পর্কে বিভিন্ন জাতি এবং বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, মানে যেগুলো আমরা ওই আত্মীয় সভা, প্রার্থনা সমাজ, এইসবের কথা বলছে। অর্থাৎ স্থাপত্য শিল্প থেকে বিভিন্ন প্রশ্ন, এটা কে তৈরি করেছিল, কার সময় হয়েছিল। অর্থাৎ হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন থাকবে। জিওগ্রাফি থেকে আমাদের যে ভূগোলে সৌরজগৎ, তারপর পৃথিবী, তারপরে পরিবেশ, জল, বায়ু, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, পরিবহন, জনবসতি, সম্পদ, এইসব কৃষিকাজ, এগ্রিকালচার, এইসবের উপরে থাকবে। এখানেও প্রশ্ন কেমন আসবে সেগুলো বুঝতে পারবে, কারণ এখানে প্রপার ভাবে এরকম সিলেবাস বুঝতে পারবে না, আবার ডব্লিউবিসিএস এর মতো এরকম বড় করে জিওগ্রাফি পড়বে সেটাও করতে হবে না। কি ধরনের কোশ্চেন আসে আমি সেগুলো পড়ালেই বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসে। সামাজিক জীবনের মধ্যে আমরা কনস্টিটিউশন থেকে কিছু আলোচনা করব, গভর্নমেন্টের ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, লিঙ্গগত বৈষম্য, রাজ্য সরকার কি কি কাজ করে, গণতন্ত্র, স্থানীয় সরকার মানে পঞ্চায়েত, এইসব জিনিস সম্পর্কে আলোচনা হবে, মানে এখানেও পুরো জিনিসটা থাকবে। তারপর তার পেডাগজি রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি আপার প্রাইমারির সিলেবাস সম্পর্কে প্রত্যেকে ক্লিয়ার। বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপার প্রাইমারি সম্পর্কে বলো, আমি বলে দিচ্ছি। তারপর আমরা যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি আছে সেখানের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। বলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ, বলো বলো। স্যার বলছিলাম যে ওই আমার তো ম্যাথ আছে, তো হুম, সায়েন্সের তাহলে যদি জয়েন করি আলাদা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবেন নাকি, নাকি না, একই সঙ্গে হবে ক্লাস? সেটা পরের কথা আমি বলে দেবো, সেটা কিভাবে হবে সেটা আমি আলাদাভাবে ডাইভার্সিফাই করে দেবো, সেটা পরের কথা। ঠিক আছে, সেই এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না কি হবে সেটা পরের কথা। মানে অবশ্যই সায়েন্স আর্টস আলাদাভাবেই হবে। ঠিক আছে, সেটা কিভাবে আলাদা করবো সেটাই বলে দেবো। আচ্ছা। বলো, আর কারো কোনো প্রশ্ন? স্যার আপনি কি সব পড়াবেন? না না, অবশ্যই না। আলাদা হচ্ছে ম্যাডাম থাকবেন, ইংলিশ বেঙ্গলির জন্য আলাদাভাবে হবে, অবশ্যই আলাদা হবে। আমি সব পড়াতে পারবো নাকি, হয় নাকি? ঠিক আছে। বলো, আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, বলছিলাম এবারে শুনছিলাম নাকি যে সাবজেক্টের এক্সাম হবে, ওটা কি ওই টেস্ট মার্কসে পরে হবে? একটু ভালোভাবে বল, কিসে কোথার সাবজেক্ট? মানে গ্রাজুয়েশনের যে কোনো একটা সাবজেক্টের নাকি 25 মার্কসের এক্সাম দিতে হবে, এরকম মানে অনেক জায়গায় দেখছিলাম। আপার প্রাইমারিতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানে আমরা দেখেছি জিনিসটা। তো কোথায় দেখেছো? সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুকে? ফেসবুক ইউনিভার্সিটিতে নাকি? হ্যাঁ স্যার, ওটা সবাই বলছে, মানে যে যে একদম। সাবজেক্টটা নিয়ে পড়েছে সেই ওই যে কি সাবজেক্টের বললাম, উপরে 25 ফেসবুক নম্বরের একটা টেস্ট। ইউনিভার্সিটির থেকে একটু বাইরে থাকো। ফেসবুক ইউনিভার্সিটি দেখে রাখো, কিন্তু ফেসবুক ইউনিভার্সিটি থেকে একটু বাইরে থাকো। ঠিক আছে, যদি বলে যখন বলবে তখন দেখবে। কোনো সময় কোনো কিছু হয়েছে, এখন তুমি কি করে বলবে? ওই আলোচনা অ্যাকচুয়াল জায়গা থেকে, ওই যে বললাম সোশ্যাল নেটওয়ার্কিং দেখবে আর নিজেদের মাথাটি খারাপ করবে। যদি হয় যখন হবে তখন দেখবে, তুমি এখন থেকে পড়ে তোমার লাভ আছে কিছু? তাহলে যাও, তাহলে এসএলএসটি, যেরকম এসএলএসটি তো প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেটাতেই তো তোমাদের হয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে এখন মাথা কামাচ্ছ না? মাথা কামানোর কোনো দরকার নেই। মানে নিজের রেঞ্জের বাইরে কেন ভাবনা চিন্তা করছো? যদি আসে দেখা যাবে তখন।
নোটিফিকেশন বলবে বা কিছু বলবে, কিন্তু ওই লোকের কথায় নাচানাচি একদম করো না, ঠিক আছে? একদম এক্সটার্নাল জিনিসকে মাথার মধ্যে রাখবে না, যেটা নিয়ম আছে তার মধ্যে থাকো। যদি নিয়ম পাল্টায় সবাই জানতে পারবে, তুমি আগে থেকে জেনে কিছুই করতে পারবে না, আগে থেকে জেনে শুধু নিজের মাথা খারাপ করবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এক্সাম সম্পর্কে আপার প্রাইমারি? দেখো, এবার আমরা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সির যে সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে একটু ডিসকাস করি। দেখো, গ্রুপ সির যে সিলেবাস, এখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে, যার মধ্যে রিটেন থাকবে 60 মার্কস, একাডেমিক থেকে থাকবে 10 মার্কস। এবার একাডেমিকের মধ্যে কি করলে কত পেলে কত হবে এসব জিজ্ঞেস বেকার এই মুহূর্তে করো না, তার কারণ এই মুহূর্তে এগুলো জেনে তোমার কোনো লাভ নেই। যখন হবে তখন ঠিক জেনে যাবে, আর কম বেশি এদিক ওদিক করে সবই জেনে যাবে, কোনো চাপ নেই। টাইপিং টেস্টে থাকবে 25 নাম্বার, যে কম্পিউটারে তোমার টাইপিং টেস্ট থাকবে। আর পার্সোনালিটি টেস্ট মানে যেটা ইন্টারভিউ, তার জন্য থাকবে 5 নাম্বার। টোটাল এভাবে তোমার 100 নাম্বারের পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষাটা থাকবে 60 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষা। বুঝতেই পারছো, মনে হচ্ছে অনেক সহজ ব্যাপার, কিন্তু এত সহজ ব্যাপারটা হবে না 60 মিনিটে করা। এবার কি কি আছে এক্সামের মধ্যে? এবার লিখিত পরীক্ষা প্রথমে হবে এবং সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন হবে, তারপরে থাকবে টাইপিং টেস্ট 25 নাম্বার, পার্সোনালিটি টেস্ট 5 নাম্বার। এবার পুরো যোগ করার পরে একটা মেধা তালিকা তৈরি হবে, সেখানে যার হবে হবে, যেটা টেটের ক্ষেত্রেও কম বেশি হয়ে থাকে, সেখানে তো টাইপিং টেস্ট ব্যাপারটা নেই, এইভাবে করে থাকে। এবার লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকবে? জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে থেকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নাম্বার। এবার এখানে হয়তো 15 মেনটেন হবে না, ওই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তোমার থাকবে 30 নাম্বার। এবার জিকে মানে তার মধ্যে পৃথিবীর সব জিনিসই থাকবে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, হেনা তেনা সবই থাকবে, 15 মার্কসের থাকবে। মানে যারা আর্টসের সাবজেক্ট, যারা ডব্লিউবিসিএস মানে তোমার এর ক্ষেত্রে আর্টসের সাবজেক্টটা রেখেছো, এবার জিকের মধ্যে সায়েন্সও পড়ে যাবে, শুধু অঙ্ক বাদে, ঠিক আছে? তার মানে যারা সায়েন্স মানে আপার প্রাইমারিতে সায়েন্স চুজ করবে, তাদের জন্য কিন্তু মানে তাদের জন্য এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তাদেরকে এখানেও পড়তে হবে, ওটাও করতে হবে, তার সাথে ম্যাথমেটিক্স থাকবে। মানে পুরো সায়েন্স যারা করবে তারা এখানে করতে পারবে, প্লাস আর্টস যাদের আছে তাদেরও এখানে থাকবে। বুঝতে পারছো? তার মধ্যে ইংলিশ 15 নাম্বার, ম্যাথ 15 নাম্বার। ম্যাথে পাটিগণিত বলেছে, কিন্তু পাটিগণিত বললেও বহু জিনিসের মধ্যে থাকবে। মোট 60 নাম্বারের পরীক্ষা হবে। এবার সিলেবাস যদি দেখি, জেনারেল নলেজ মানে আমাদের যে বিভিন্ন পরিবেশ এবং তার উপরে প্রভাব বলেছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের বিভিন্ন যে ঘটনা, খেলাধুলো, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা মানে নোবেল থেকে শুরু করে খেলাধুলো সবকিছু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকবে। তারপর আমাদের ইংলিশের মধ্যে বিভিন্ন ভোকাবুলারি, শব্দ তালিকা, গ্রামার থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার, ব্যাকরণ কাঠামো, সমার্থক শব্দ, সিনোনিমস, বিপরীত শব্দ, অ্যান্টোনিমস এবং এদের ব্যবহার সবকিছু থাকবে কম বেশি। এবার ম্যাথমেটিক্স এর মধ্যে সরলীকরণ, দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব এক্সেট্রা। মানে এর মধ্যে কি স্যার নেই তার মানে এটা হবে না, মিশ্রণ নেই তার মানে কি মিশ্রণ হবে না, ওইসব ভেবে লাভ নেই। বলেছে মানে পাটিগণিত সবই হবে, ঠিক আছে? এখানে ওইসব মানে এটা নেই তার মানে এখান থেকে প্রশ্ন পড়বে না। এখানে ঘড়িরও অঙ্ক দেবে, ক্যালেন্ডারেরও অঙ্ক দেবে, মেনশন কিন্তু করা থাকবে না, কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে কি ব্যাপার হবে। কম বেশি ছোটখাটো রিজনিংও থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো বা হচ্ছে তোমার কিছু যে সামান্য ধরো এই যে ডিরেকশন টেস্টের বলো, এগুলোও কম বেশি থাকবে, ঠিক আছে? বলা আছে সবই এখানে মেনটেন হবে। তাহলে গ্রুপ রিজনিং থাকবে? হ্যাঁ, কম বেশি থাকবে। এবার রিজনিং এর মধ্যে কি বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট বলবে এতজন গোল হয়ে বসছে করো, সেরকম তো নয়। যেটা মানে ইজি লেভেলের রিজনিং সেগুলো থাকবে, ক্যালেন্ডার থাকবে, ক্লক থাকবে, যেগুলো ম্যাথ বা রিজনিং ডাইস বলো এই ধরনের প্রশ্ন থাকবে। প্রিভিয়াস ইয়ার কয়েকটা জিনিস দেখলেই বুঝতে পারবে কি জিনিস আসবে। কঠিন রিজনিং নয়, কিন্তু সহজ ধরনের যেগুলো ম্যাথমেটিক্যাল রিজনিং হয় সেরকম জিনিসগুলো পড়বে, ঠিক আছে? কোশ্চেন দেখলে বুঝতে পারবে আমি পড়াবো কি ধরনের পড়বে। যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার বা পশ্চিমবঙ্গ সরকারের যে অন্যান্য এক্সাম গুলো হয়েছে সেগুলোতে কেমন কোশ্চেন এসেছে তার ভিত্তিতে আমি করাবো। দেখো, গ্রুপ সি তে কত নাম্বারের পরীক্ষা? 60 নাম্বার, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথমেটিক্স থাকবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে এক্সাম হবে 50 নাম্বারে, 40 রিটেন হবে আর 5 নাম্বার পার্সোনালিটি টেস্ট হবে। 60 মিনিট পরীক্ষা থাকবে, সেম কিন্তু 45 নাম্বারের পরীক্ষা। এখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর পাটিগণিত থাকবে 15 নাম্বার করে, টোটাল 45। এখানে ইংরেজি থাকবে না,
সেই জন্য 60 ছিল, এখানে 45 হয়ে গেছে। 45 মানে 50, 45 আর 5 পার্সোনালিটি, সেই জন্য এখানে হচ্ছে 45, সেই জন্য কমে গেছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। ঠিক আছে, সেম সিলেবাস, কম বেশি এটা সেটা থাকবে, তবে গ্রুপ ডি এর ক্ষেত্রে একটু বেশি ফোকাস করছে ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন রাজ্যের উপরে। বিশেষ করে এখানে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জিকে, আমাদের জিকে এবং হিস্ট্রি জিওগ্রাফি এখানে পড়তে হবে। গ্রুপ সিও পড়তে হবে, ডিও পড়তে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বিভিন্ন কমিউনিটি, যে বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয়ে থাকে, এটা কোন রাজ্যে হয়, ঠিক আছে, বিভিন্ন কমিউনিটির যে বিভিন্ন ধরনের নাচ হয়ে থাকে, আমি করাবো, বুঝতে পারবে। বিভিন্ন হচ্ছে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তারপর বিভিন্ন যে আহ বুঝতে পারবে কোশ্চেন, তুমি একটা জায়গা থেকে মানে সাপোজ ধরো প্লেনে করে তুমি হয়তো বললো যে মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর এলে, তুমি কোন ধরনের বনভূমি পেরিয়ে এলে, তার মানে ওই এরিয়ার মধ্যে কোন ধরনের বনভূমি হয়ে থাকে, সেই ধরনের প্রশ্ন আমি করাবো, করলেই বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তারপর ম্যাথমেটিক্সের সরলীকরণ, দশমিক, কম বেশি এগুলো আছেই, সেগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাসে খুব একটা পার্থক্য নেই, শুধু গ্রুপ সি তে আমাদের ইংরেজি থাকবে আর গ্রুপ ডি তে আমাদের ইংরেজি থাকবে না, এটাই দুটোর মধ্যে পার্থক্য, বাকি আর কোনো পার্থক্য নেই। তোমরা যারা গ্রুপ সি দেবে বা গ্রুপ ডি দেবে, কম বেশি সেম সিলেবাস প্রত্যেককে ফলো করতে হবে। ওকে, বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ক্লিয়ার গ্রুপ সি গ্রুপ ডি থেকে? স্যার আমি গ্রুপ সি গ্রুপ ডি একসাথে দিতে পারবো? অবশ্যই দিতে পারবে, কেন দিতে পারবে? গ্রুপ সি গ্রুপ ডি একসাথেই ফর্ম ফিল আপ করতে হবে, এক্সাম আলাদা আলাদা ডেটে হবে। ফর্ম যেমন 11-12 একসাথে ফর্ম ফিল আপ হলো এতে, কিন্তু পরীক্ষা কি একসাথে হবে? হবে না, ফর্ম ফিল আপ একসাথে হবে কিন্তু পরীক্ষা আলাদা হবে। এখানেও গ্রুপ সি গ্রুপ ডি একসাথেই ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা আলাদা অবশ্যই হবে, নাহলে আলাদা করে কোনো পোস্ট হবে কেন? ঠিক আছে, স্যার আপার প্রাইমারিতে কিছু বলেনি, গ্রুপ সি গ্রুপ ডি বলেছে। আমি কি বললাম, কথাটা আমি প্রথমে শুরুর সময়ই বললাম যে আপার প্রাইমারি যেদিন বলবে সেদিন থেকে আর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিজে নিতে পারবে না, কারণ এক্সাম বলেই দিয়েছে 2026 জানুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে, তার মানে যে কোনো সময় ঘোষণা করবে। আর ঘোষণা দেখেছো, এসএসসির ঘোষণা করেছে, ফর্ম ফিল আপ শুরু করেছে, সেপ্টেম্বরে পরীক্ষা হবে, 3 মাসের মধ্যে পরীক্ষা হবে। ওখানেও সেম ঘোষণা করবে, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষায় বসিয়ে দেবে। তাহলে সেটা এই জন্যই বললাম, যারা মনে করছো বেরোক তারপরে করব, তাদের জন্য ওয়েলকাম, কোনো সমস্যা নেই। যখন বেরোবে তখন করবে, তখন অলরেডি আমাদের অনেক কিছু এগিয়ে চলে যাবে, তখন তো আর বলবে স্যার আর তো বাকি আছে 5টার জায়গায় 10টা করে ক্লাস দিই, তখন তো আর সম্ভব হবে না, কারণ অলরেডি যেটা হয়ে গেছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যারা আগে থেকে নিতে চাও তারা অবশ্যই আগে থেকে নেবে, এবং অলরেডি অনেক অ্যাডমিশন হয়ে গেছে। আর অনেকে যারা ডেমো আছে, সেই জন্য আমি ডেমো ক্লাসের জন্য আজকে রেখেছি, তো তারা সেখান থেকে সিদ্ধান্ত নেবে এক্সাম নোটিফিকেশন বেরোলে পরে ভর্তি হবে না আগে থেকে ভর্তি হবে, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এটা কেউ তো কাউকে ফোর্স করতে পারে না, সম্পূর্ণ আমি তোমাদেরকে জানালাম কেন হবে, সিলেবাস দেখালাম, এবং এটা প্রাইমারি টেটেও এটা পুরোপুরি কাজে লাগবে। এবার সেটাও যে কোনো দিন বেরোতে পারে, এবার সেটা সম্পূর্ণ নিজের উপর। ওকে, স্যার বলছিলাম এই শুধু একটা কোর্সে যাবে না, আলাদা ব্যাচ নিতে হবে, ধরুন গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি? এটা একসাথেই হবে, একটা ব্যাচেই সবকিছু হবে, সেখান থেকে যে যা স্টুডেন্ট থাকবে সেই অনুযায়ী আমি আলাদা করে নেবো। আলাদা আলাদা করে ব্যাচ হবে না, একটাই হবে, কিন্তু আমি সেখান থেকে আলাদা করে দেবো। ঠিক আছে, সেটা অসুবিধা নেই, সেটা না আমি ঠিক করে দেবো। ধরুন স্যার আমি যদি 3টে পরীক্ষায় দিই, 3টে এক্সামই দিলাম, হুম। স্যার আমার পক্ষে তো স্যার 3টে নেওয়াই সম্ভব হবে না। 3টে একটাই ফিজ থাকবে, সেটাতেই 3টেই হবে। একটাই ফিজ আচ্ছা থাকবে, ঠিক আছে, সেটাতে 3টে পরীক্ষাই তুমি দিতে পারবে। ঠিক আছে, কি বললাম বোঝা ঠিক আছে। গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বলো আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি অ্যাডমিশন হতে চাইলে মানে পেমেন্ট করতে হবে নাকি প্রথমে? বুঝতে পারলাম না, কি বলছো? মানে অ্যাডমিশন আমি তো পড়তে চাইছি, মানে অ্যাডমিশন নিতে চাইছি, তাহলে প্রথমে কি পেমেন্ট করতে হবে নাকি? হ্যাঁ, ওই যেরকম অলরেডি আমাদের যে মান্থলি ফিজ রয়েছে ওটা অ্যাডভান্স, প্রত্যেক মাসে আলাদা করে কোনো ফর্ম ফিল আপ নেই। এটা আমাদের হচ্ছে সামনের সপ্তাহ থেকে ব্যাচ শুরু হবে, 1 তারিখ থেকে, সোমবার আছে সম্ভবত 1 তারিখ, 1 তারিখ থেকে শুরু করা হবে। হুম। তার মাঝখানে এবার তো 1 তারিখের আগে তুমি যে কোনো সময় পেমেন্ট করবে, ফর্ম ফিল আপ হবে, সেটা তোমার জুলাই মাসের পেমেন্ট হয়ে গেল মান্থলি।
যেটা অলরেডি যেভাবে হয়ে এসছে, অলরেডি তুমি এনটিপিসির ক্লাস করেছো, সেখানে যেমন মান্থলি হুম ফিস প্রত্যেক মাসে অ্যাডভান্স দিয়েছো, এখানেও সেরকম হুম মান্থলি ফিস প্রত্যেক মাসের অ্যাডভান্স, আলাদা কিছু না। ঠিক ওকে। আছে, হ্যাঁ, বলো আর কারো কোনো কোয়ারি? তার কোশ্চেন পেপার এখানে দেখো দেওয়া রয়েছে। প্রথমে অবশ্যই ফর্ম ফিল আপের সময় ওএমআর নাম্বার এক্সেট্রা দেবে, ফর্ম ফিল আপের সময় দেবে। এক্সাম এখানে দেখো হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু যে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করবে, আর এখানে দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার হিসেবে দেওয়া আছে। এবার দেখো প্রথমেই চাইল্ড স্টাডিজ থেকে প্রশ্ন দেখতে পেয়েছো, এই যে বললাম শিক্ষক শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কি কর্তব্য হওয়া উচিত, উপদেশ দেওয়া, বকুনি দেওয়া, যতটা পারে সাফল্য এক্সেট্রা। পাশে দেখো ইংলিশেও লেখা আছে, কোনো সমস্যা নেই। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব, কি করতে হবে, প্রক্ষোভ, এই ধরনের চাইল্ড স্টাডিজ থেকে প্রথমে প্রশ্ন থাকবে। ইংলিশ, তার পাশে দেখো সার্বিক মূল্যায়ন, তারপরে এই যে একটা ছাত্রকে অপর সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবে, চারটে দেওয়া আছে পেডাগোগি কোশ্চেন, এই যে বললাম কিভাবে এই যে বিশেষ প্রতিভা সম্পন্ন শিশুদের চিহ্নিত করবেন, কিভাবে বুঝবে যে তার আলাদা করে অ্যাটেনশনের দরকার রয়েছে। শৃঙ্খলা, এই যে বললাম পেডাগোগিক কোশ্চেন, ব্যর্থতার কারণ কি, এই আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন ধরনের, এর মধ্যে চাইল্ড স্টাডিজ থেকে এই ধরনের দেখো পুরো প্রশ্ন থাকবে। প্রশ্ন একদম পুরোপুরি আমাদের 25টা 30টা প্রশ্ন এভাবে দেখো প্রপার চাইল্ড স্টাডিজ থেকে থাকবে। ঠিক আছে, দেখতে পেলাম 30টা প্রশ্ন আছে, বারবার বানান ভুল করলে সম্ভাব্য কারণ কি হতে পারে আলোচনা করব। তারপরে বেঙ্গলি থেকে প্রশ্ন থাকবে, এরকম একটা প্রোজ থাকবে, মানে আমাদের বিভিন্ন একটা গদ্যাংশ থাকবে, সেখানে অর্থ, প্রবাদ শব্দের অর্থ কি, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক বলতে কি বোঝে, এবার প্রত্যয়, এই দেখো এর মধ্যে প্রত্যয় থাকবে, সমাস থাকবে, ঠিক আছে, তারপর শব্দটা কি ধরনের, সন্ধিবদ্ধ পদ না পদের বিভিন্ন ধরনের প্রশ্ন, পদান্তর করলে কি হবে, অর্থ মানে যেটা সমার্থক শব্দ করতে হবে। তারপরে কবিতা থাকবে, পোয়েম থাকবে একটা, পোয়েমের মধ্যে কিছু পোয়েম থেকে একটা প্রশ্ন থাকবে, চোখকে কার সাথে তুলনা করা হয়েছে, তারপরে যে ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, প্রত্যয়, বিভিন্ন প্রত্যয় সম্পর্কে আলোচনা থাকবে, বিভিন্ন প্রত্যয় রয়েছে। তারপর চিল প্রশ্ন থাকবে, কবির ইচ্ছে, এবার পদ, কি ধরনের পদ আলোচনা করতে হবে। এবার তারপরে তার পার্ট থাকবে পেডাগোগিক কোশ্চেন, পরীক্ষা মূল্যায়নের কি উদ্দেশ্য, ভাষা উপাদান শুদ্ধ বানানের জন্য প্রপার, এরকম পেডাগোগিক প্রশ্ন থাকবে। এরকম করে আমাদের পুরো থাকবে 60 পর্যন্ত এর প্রশ্ন থাকবে, বাংলার পেডাগোগি থেকে প্রশ্ন থাকবে। তারপরে ইংলিশ চলে যাবে, ইংলিশে প্রোজ থাকবে, প্রথমে একটা পোয়েম দিয়েছে, আমাদের হচ্ছে ফিউটিলিটি একটা পোয়েম দিয়েছে, সেখান থেকে প্রশ্ন থাকবে। এনিথিং ক্যাপেবল অ্যাওয়াকেন হিম, তারপরে এই যে পোয়েটের অলওয়েজ ওয়েক আপ ইন দ্য কোশ্চেন থাকবে, এবার তার মধ্যে মেটাফোর থেকে শুরু করে পুরো সমস্ত জিনিস আলোচনা হবে, ঠিক আছে। তারপর এখানে একটা প্রোজ থাকবে, একটা বড় ধরনের প্রোজ দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে। তার মধ্যে কিছু একটা গ্রামার থাকবে, ওর মধ্যে ইনক্লুডেড করবে। তারপর হচ্ছে আমাদের পেডাগোগি থেকে প্রশ্ন, ইংলিশে পেডাগোগি থেকে প্রশ্ন থাকবে। তারপর একদম তোমার 60 পর্যন্ত এটা থাকবে, তারপর একদম ম্যাথমেটিক্স থেকে বসে দেখো, কঠিন নয়। পঞ্চভুজের 4টে কোণ দেওয়া আছে, পঞ্চম কোণটি কত, বুঝতেই পারছি এত সহজ প্রশ্ন, যারা ম্যাথ আছে করতে পারবে। সামান্তরিক, দুটো সামান্তরিকের পরস্পর যদি ক্ষেত্রফল সমান হয় উচ্চতা কি হবে, এইচআরবি সমান হবে না বেশি হবে। চিত্র দেওয়া আছে জ্যামিতির, এটা আর এটা কি হবে, খুবই সহজ। বিপ্রতীপ কোণের ক্ষেত্রে কি হয় বুঝতে পারবে। ত্রিভুজের কোন এগুলোর সাহায্যে কি ধরনের কোনগুলির সাহায্যে ত্রিভুজ আঁকা যাবে, যারা নিয়ম জানো কিভাবে হবে করে ফেলবে। একটি সংখ্যার সাথে যোগ করলে কি হবে, এই ধরনের একটা কোশ্চেন, কি ধরনের, মানে যথেষ্ট সহজ ধরনের প্রশ্ন, মানে খুবই ইজি টাইপের ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে, কিন্তু ম্যাথমেটিক্সের পেডাগগি প্রশ্ন তারপরে থাকবে। এই যে এখানে এখানে সম্ভবত খুব একটা মনে দেয়নি ম্যাথের পেডাগগি প্রশ্ন, এটা দেয়নি। আচ্ছা আচ্ছা, তো এখানে দেয়নি, আচ্ছা 119 পর্যন্ত 120 পর্যন্ত অঙ্ক, তারপরে হচ্ছে সায়েন্স, ও না আছে পরে আছে। তারপরে হচ্ছে সায়েন্সের প্রশ্ন থাকবে, বিজ্ঞানের প্রশ্ন, সায়েন্স বিভিন্ন ধরনের প্রশ্ন, এই পরিবাহী, নির্জল কোষ এক্সেট্রা থাকবে। তারপর তোমাদের 150 পর্যন্ত থাকবে সম্ভবত সায়েন্সের কোশ্চেন। হ্যাঁ, তারপর হচ্ছে সমাজবিদ্যা, সোশ্যাল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে, এই যে জল দূষণের কারণ, লবণাম্ব উদ্ভিদ, উচ্চতা, কর্কটক্রান্তি কোন কোন রাজ্যের, ব্যাঘ্র প্রকল্প কবে, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত এক্সেট্রা, এরকম ধরনের প্রশ্ন আসবে।
তারপর আমাদের ক্যাপ্টেন হকিন্স কবে এসেছিল, লিচ্ছবি দৌহিত্র, আইহোল প্রশস্তি, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় রয়েছে, এই ধরনের প্রপার প্রশ্ন থাকবে। থেকে আমাদের 100 চলতে থাকবে এই ধরনের প্রশ্ন। নব্যবঙ্গ তো থাকবে, সুলেমান, এরকম করে টোটাল 150 নাম্বারের থাকবে। এবার এর মধ্যে পেডাগোগির কথা বলা হয়েছে, এই 2016-তে সম্ভবত দেয়নি, এবারে পেডাগোগি থেকে আসবে, এবার যদি না থাকে ভালো, আর যদি দেয় তো তাহলে হয়ে গেল প্রশ্ন, সেভাবে থাকবে। তো আমরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার রাখবো কি ধরনের প্রশ্ন আসতে পারে তার প্রশ্ন এসেছে। রামসার সাইট কিসের সাথে সম্পর্কিত, হিমোগ্লোবিনের কাজ কি, তারপরে হচ্ছে তোমার হিমোগ্লোবিনের কাজ কি, তারপর হচ্ছে ভিটামিন মানে ভিটামিন এর ফলে কি রোগ হয়, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত, নিচে ইংলিশ দেওয়া আছে। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, ধরিত্রী দিবস আর্থ ডে কবে, কোনটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, কোন বনভূমিটি, ঝুম কি হয় এক ধরনের, ইলোরা গুহা কোথায় অবস্থিত, মানব দেহে কত। কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই ইজি, কঠিন কোশ্চেন হবে না। তবে এখন এত সহজ প্রশ্ন হয়তো আসবে না, একটু পাল্টাবে, একটু তো টাফ হবে, কারণ সেই সময় 2016 সালের কোশ্চেন, একটু তো পারতে হবে। সিএনজি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, এগুলো আমরা অবশ্যই পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স পুরো সবকিছু আমরা আলোচনা করব, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ থেকে প্রশ্ন থাকবে, এই তোমার হচ্ছে 30 পর্যন্ত যাবে। তারপর আমাদের ইংলিশ থেকে দেখো প্রশ্ন থাকবে 15টা প্রশ্ন, যেখানে দেখো এরর, কোন পার্টে এরর আছে সেগুলো বের করতে হবে। তারপরে তোমার হচ্ছে এই যে বিভিন্ন মিনিং থাকবে, তারপরে সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স বের করা, আন্ডারলাইনে মিনিং বের করা, অ্যান্টোনিমস থাকবে, কোনটা কারেক্ট ফ্রেজাল ভার্ব হবে, তারপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, কারেক্ট স্টেটমেন্ট, প্রিপোজিশন ব্যবহার, তারপরে ইডিয়মস এর ব্যবহার, এসব কিছু থাকবে। তারপরে ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন, খুব সহজ কোশ্চেন আছে, করতে পারবে। এই ঘন্টা বাজার যে বিরতি, তারপরে অংশীদারি কারবার, এই দেখো লসাগু গসাগু প্রশ্ন, সময় কার্যের অঙ্ক, ডিসকাউন্ট মানে শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক, তারপরে এই ভগ্নাংশ থেকে আবার প্রশ্ন, পরিমিতি থেকে অঙ্ক, তারপরে সময় আর দূরত্ব থেকে অঙ্ক, ঠিক আছে। এবার লসাগু গসাগুর অঙ্ক, লাভ ক্ষতি, এভাবে প্রশ্ন থাকবে। তারপর তোমার বিভিন্ন যে ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন, ঠিক আছে, মানে তোমার এই ক্যারিজ হচ্ছে কোন দেশের কি প্রতীক, টফু থেকে কি তৈরি হয়, পৃথিবীর গভীরতম হ্রদ, কোন স্তন্যপায়ী ডিম। এখানেও দেখো গ্রুপ ডির প্রশ্ন, ব্যাকটেরিয়া সংক্রমণ নয়, বিগ ব্যাং থিওরি কার, কিসের ভিত্তিতে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র, পর্ণমোচী, মশার নিয়ন্ত্রণে কি হয়, তারপর এমআইসি কি ছিল, গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, এ ধরনের প্রশ্ন জিকে থেকে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্লেইং ইট মাই ওয়ে কার লেখক, এগুলো দায়বদ্ধ। কনস্টিটিউশনের প্রশ্ন, মোহনবাগান কবে হারিয়েছিল, বিশ্বভারতী কোথায় থেকে, পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন, করে আমাদের ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত, পুনর্ভব গতিধারা প্রকল্প, মানে আমাদের যে গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম সেগুলো সম্পর্কে থাকবে। পার্ক স্ট্রিটের নাম কি হয়েছে, তাহলে আমরা পড়বো কি কি নাম পাল্টেছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থাকবে। তারপরে অ্যারিথমেটিক থেকে, এখানেও খুব একটা কঠিন প্রশ্ন নয়, সহজ প্রশ্নই কম বেশি থাকবে। এই লাভ ক্ষতি, পরিমিতি, তারপর এগুলো থেকে থাকবে। আর এই ধরনের প্রশ্ন করে আমাদের একদম 45টা কোশ্চেন এখানে এন্ড হবে। কি বলছো? ক্লাস রুটিন। হ্যাঁ, ক্লাস রুটিন, ওই যে জয়েন করার পরে দেখবে গ্রুপে ক্লাস হচ্ছে ইভিনিং এ থাকবে, 9টা থেকে থাকবে সন্ধ্যেবেলা, ঠিক আছে। ওখানে কোন দিন কি ক্লাস থাকবে সেটা গ্রুপের প্রোফাইল পিকচারে যেরকম ভাবে দেওয়া থাকে সেরকম ভাবে ক্লাসের টাইম থাকবে ইভিনিং এ 9টার সময়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো কোনো কোয়ারি থাকে আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আমরা সামনে 1 তারিখ থেকে প্রপার আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে, যে যতটা পড়াশোনা করেছো করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে।